আসসালামু আলাইকুম। আবারও আমরা চলে আসলাম আমাদের সার্ভিং একের সাজেশন নিয়ে। সো আমরা গত দিনে আমরা ফিজিক্স 2 এর সাজেশন নিয়ে আলোচনা করছি, যেখানে আমি একদম সম্পূর্ণ ডিটেলসভাবে পুরো যে সাজেশনটা আছে সেটা দিয়ে দিয়েছি তোমাদেরকে। সো আজকে আমরা এই সার্ভিং একের একদম প্রো সাজেশন দেখব, ঠিক আছে, যেখান থেকে কমন আসা একদম বাধ্য। ওকে, সো তাহলে আমরা প্রথমেই শুরু করি আমাদের সার্ভিং একের প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে। সো প্রথম অধ্যায় আমাদের আছে কি এখানে, যে জরিপ বিজ্ঞানের ধারণা। সো এখানে আমরা প্রথমেই দেখব অতি সংক্ষিপ্তগুলো কী কী। ওকে, সো এইখানে আরেকটা কথা বলে দিই, এখানে মোটামুটি আমাদের 3 থেকে 4টা অধ্যায় আছে, যেখানে মূলত আমাদের ম্যাথ পড়তে হবে, ঠিক আছে। এবং কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয়, যেখানে আমাদের 6টা কোশ্চেন দিতে হয়, তো 6টার মাঝে তোমাদের 6টা না 5টা কোশ্চেন দিতে হয়। তো 5টার মাঝে তোমার ম্যাথ থাকবে মোটামুটি 2টা ম্যাথ থাকবে, ঠিক আছে। সর্বোচ্চ 2টা থেকে 3টা ম্যাথ থাকবে, এর বেশি ম্যাথ কিন্তু থাকবে না, ঠিক আছে। তাই আমরা বেশি ফোকাস দিব কোথায়, বেশি ফোকাস দিব আমাদের থিওরি পার্টে, দেন তারপর হচ্ছে কি আমাদের ম্যাথ পার্টে। আর হ্যাঁ, ম্যাথ পার্টটাতে বেশি ফোকাস দেওয়া উচিত আমার মতে, কেননা ম্যাথ পার্টে তুমি যদি ম্যাথটা করো তাহলে কিন্তু তুমি একদম টোটালি ফুল মার্ক পাবা, একদম একটা মার্কও কম বেশি হবে না। এই কারণে ম্যাথ পার্টে বেশি ফোকাস দিবা, ঠিক আছে। আর আমাদের থিওরি পার্টটা অলরেডি আমরা যদি অতি সংক্ষিপ্ত সঙ্গীত পড়ি তখন আমার ইজিলি হয়ে যায়। সো দেখো এখানে আমরা যেটা করব, অতি সংক্ষিপ্ত প্রথমে, তো এখানে আমাদের অতি সংক্ষিপ্তের জন্য যেগুলো পড়তে হবে, প্রথমে হচ্ছে আমাদের 1 নাম্বার, দেন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে কি এখানে মানচিত্র ও নকশার মাঝে পার্থক্য, যার বিস্তারিত আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্তে পড়বো, ঠিক আছে। দেন এরপরে আমাদের এখানে কী কী পড়তে হবে, এখানে দেখো 5 নাম্বারটা আছে, 5 নাম্বারটা আমাদের এখানে পড়তে হবে না, কারণ এটা আমরা অলরেডি সংক্ষিপ্তে পড়বো। সেটা হচ্ছে কি যে জরিপবিদদের কাজগুলো কী কী, এই কাজগুলো মূলত আমাদের সংক্ষিপ্তে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেন এরপরে দেখো তোমাদের 6 নাম্বার বলছে কি জরিপ কর কী কী কাজ করেন। সো জরিপ কর মূলত 3 ধরনের কাজ করে থাকে, একটা হচ্ছে কি সরজমিন অর্থাৎ মাঠে কাজ করে, তারপরে অফিসে কাজ করে, একটা হচ্ছে যে যন্ত্রপাতিগুলো থাকে এগুলো তত্ত্বাবধান এবং সমন্বয় করে। এই যে মাঠের কাজ হচ্ছে কি সরজমিনের কাজ, দেন দাপ্তরিক কাজ মানে হচ্ছে কি অফিসের কাজ, দেন যন্ত্রপাতির সমন্বয়, ঠিক আছে। সো এরপর আছে আমাদের প্রকৌশল কাজে সার্ভিংয়ের প্রয়োজনীয়তা কী। সো এগুলো একটু দেখবা, ঠিক আছে, এগুলো জাস্ট রিডিং করবা, যাতে বাই চান্স যদি কখনও বোর্ড মিস্টেক করে বা বোর্ড যদি তেমনি ভেজাল করে, তখন তোমরা কী করবা, তোমার তো পড়া আছে একটু, তেমনি বানাই হলেও তুমি দিতে পারবা। আমি যে প্রসেসটা ফলো করি, আমি জাস্ট রিডিং পড়ে যাই এটা, ঠিক আছে। দেন এরপরে তোমাদের আছে কি এখানে এই যে 10 নম্বর যেটা আছে, যে জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির উপর নির্ভর করে জরিপের নামগুলো উল্লেখ করো। সো এই যে এইগুলো নাম তোমাদের মুখস্থ করতে হবে। সো মোটামুটি এখানে তোমাদের 6টা দেয়া আছে, তো এখানে তুমি 4 থেকে 5টা এখন এরকম মুখস্থ করে যাবা, তাতে হয়ে যাবে। এবং এই যে এই ক্ষেত্রে যে 5টা আছে এই 5টা মুখস্থ করে যাবা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্ত পার্টে। এই যে আমি একটু আগে যে বললাম যে জরিপ করের যে কাজগুলো সেগুলো কী কী, এই যে এখানে টোটালি কাজ, তোমার সরজমিনের কাজ কী, দেন তোমার দাপ্তরিক কাজগুলো কী কী, সব এখানে দেয়া আছে। দেন এরপরে আমরা দেখব কি আমাদের নকশা এবং মানচিত্রের মাঝে পার্থক্য, যেটা ম্যাক্সিমাম টাইম কিন্তু আসে। ওকে, ম্যাক্সিমাম টাইম এই কোশ্চেনটা এসে থাকে। দেন আমরা চলে যাব এই অধ্যায়ের সংক্ষিপ্তে 7 নাম্বারটায়, ঠিক আছে। 7 নাম্বারটা অর্থাৎ ভূমি জরিপের যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগ 4টা আমাদের মুখস্থ করতে হবে এবং বিস্তারিত অল্প হলেও নলেজ রাখতে হবে, ঠিক আছে। দেন এরপরে আছে আমাদের রচনামূলক, এখানে এই যে 1 নাম্বার রচনামূলকটা আছে, এই 1 নাম্বার রচনামূলকটা করবো, সেটা হচ্ছে কি সমতুল্য জরিপ ও ভূগোলকীয় জরিপের মাঝে পার্থক্য উল্লেখ করো। ওকে, সো এরপরে আমরা করব কি এই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিকড় জরিপের মূলনীতি, এই অধ্যায়ে আমরা সংক্ষিপ্তে চলে যাই। ওকে, চলে আসলাম। তো এখানে সংক্ষিপ্তে আমরা করব কি, প্রথমেই 1 নাম্বার ভিত্তিরেখা কাকে বলে, অতি সংক্ষিপ্ত। দেন আসলে বক্স এক্সটেন্ট কী কাজে ব্যবহার করা হয়, তো আমি বলে দিচ্ছি সিম্পলভাবে যে বক্স এক্সটেন্ট হচ্ছে কি আমার কোণ মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেন ক্লিনোমিটার যেটা আছে এটাও কিন্তু আমার কোণ মাপার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, বাট দাগাই দিইনি আমি। 4 নাম্বারটা হচ্ছে কি সুঠাম ত্রিভুজ কাকে বলে। তো সুঠাম ত্রিভুজের সংজ্ঞা কিন্তু আমরা জানি যে ত্রিভুজের কোণ 180 ডিগ্রি 120 ডিগ্রি অপেক্ষা বেশি হয় না এবং 30 ডিগ্রি অপেক্ষা কম হয় না, তার মানে কোনো কোণই 120-এর বেশি হবে না, আবার 30-এর কম হবে না, এরকম কোণকে আমি সুঠাম ত্রিভুজ বলবো, ঠিক আছে। দেন আসলো ভূমি পরিমাপে গান্টার শিকল ব্যবহার করা হয় কেন। সো এটা সিম্পল একটা
কারণ হচ্ছে যে এটা একর এবং শতাংশে প্রকাশ করা হয়ে থাকে, এবং একর এবং শতাংশে যখন প্রকাশ করে তখন কিন্তু আমাদের জন্য পরিমাপ করা ইজি হয়ে যায়, এই কারণে মূলত এটা করা হয়ে থাকে। 5 নাম্বার। দেন আসলো তোমাদের এই যে গ্রন্থি স্টেশন। তো গ্রন্থি স্টেশন বলতে কী বোঝায়, এটা মূলত এখানেই পাবা সংক্ষিপ্তে। এরপরে আছে আমাদের শিকল জরিপের প্রধান মূলনীতি কী। শিকল জরিপের প্রধান মূলনীতি কী? ত্রিভুজানই হচ্ছে কি আমাদের শিকল জরিপের প্রধান মূলনীতি, এটা মাথায় রাখবা। দেন এরপর আছে কি গান্টার শিকল ও প্রকৌশল শিকলের মাঝে তার মানে একটা লিঙ্কের মাঝে পার্থক্য কত। তো গান্টার শিকল যদি দেখি তাহলে এখানে মূলত একটা লিঙ্ক হচ্ছে 1 ফুট বা 12 ইঞ্চি, আর গান্টার না, প্রকৌশল শিকলে আমাদের 1 ফুট বা 12 ইঞ্চি, আর গান্টার শিকলে 7.92 ইঞ্চি। তাহলে এই দুটো বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এর পার্থক্য। দেন শিকলে ফুলি বা ট্যাগ দেওয়া থাকে কেন? যাতে আমরা সহজে পাঠ গ্রহণ করতে পারি, ঠিক আছে। দেন 1 একর সমান কত বর্গ মিটার? এটা হচ্ছে 4047 বর্গ মিটার, ঠিক আছে। এই যে অনেকগুলো বিষয় আছে এখানে যেগুলো কি তোমাদের মুখস্থ রাখতেই হবে, আমরা না চাইলেও তোমাদের মুখস্থ রাখতে হবে, কেননা এগুলো না ছাড়া তুমি ম্যাথ করতে গিয়ে একটু ভেজালে পড়বা। দেন আমরা করব কি এই অধ্যায়ের সংক্ষিপ্তে এখানে আমরা যেগুলো করব আমাদের 1 নাম্বারটা, ওকে 1 নাম্বারটা করব। দেন আসলো আমাদের 2 নাম্বার, যে শিকল জরিপে আস্ত থেকে অংশের দিকে কাজ করা হয় কেন। দেন আসলো প্রিজম স্কোয়ারের ব্যবহারগুলো কী কী, সো এগুলো আমরা 3য় অধ্যায় পড়ব, এখানে পড়ার কোনো দরকার নেই। দেন 4 নাম্বার দেখো গ্রন্থিরেখা ও নিরীক্ষারেখার মাঝে পার্থক্য, ওই যে আমি একটু বললাম যে গ্রন্থিরেখা এখানে তোমরা পেয়ে যাবা। দেন বক্স এক্সটেন্টের ব্যবহার, এখানে তোমরা কী করবা, যে বক্স এক্সটেন্ট আমি জানি যে এটা কোণ মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার মানে অপটিক্যাল স্কোয়ারের বিকল্প। দেন এটাতে কত ডিগ্রি পর্যন্ত কোণ মাপা যায়, 120 ডিগ্রি, তার মানে এখানে 2-3টা এখানে জাস্ট পড়ে নিবা, ঠিক আছে, তাহলে তোমরা এটা ইজিলি লিখতে পারবা। দেন এরপরে আসলো আমার গান্টার শিকল ও প্রকৌশল শিকলের মাঝে পার্থক্যগুলো কী কী লেখো। দেন শিকল জরিপের মূলনীতি আলোচনা করো, এবং শিকল জরিপের যে আমার সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো লেখো, ঠিক আছে। তাহলে এরপর আমরা এই অধ্যায়ের রচনামূলক হিসেবে পড়ব, এখানে দেখো 1 নাম্বারটা, ঠিক আছে, 1 নাম্বারটা পড়ব। 2 নাম্বারটা কারণ আমি অলরেডি 2 নাম্বারটা এখানে আমাদের সংক্ষিপ্তে দাগাই দিছি, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। দেন আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, অর্থাৎ অপটিক্যাল স্কোয়ারের ব্যবহার। এখানে আমরা অতি সংক্ষিপ্ত করব 1, 2 এবং 3 নাম্বার, 1, 2 এবং 3 নাম্বার, যে 3টা আমার বোর্ডে আসছিল। দেন আসলো এখানে আমার সংক্ষিপ্ত করতে হবে 1 নাম্বার, অর্থাৎ লম্বিক অফসেট সম্পর্কে আলোচনা করো। দেন আসলো ভাইয়া অপটিক্যাল স্কোয়ারের সাহায্যে কীভাবে শিকল রেখায় লম্ব অঙ্কন করা হয় বা স্থাপন করা হয়। দেন 3 নাম্বার, এবং এইখানে রচনামূলক হবে আমার 1 নাম্বারটা। ক্লিয়ার? তাহলে 4র্থ অধ্যায়ে চলে যাই আমরা, অনুশীলনী 4 অতি সংক্ষিপ্ত। এখানে আমরা প্রথমে করব প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ কাকে বলে, দেন জরিপলিপি কেন ব্যবহৃত হয়। দেন আসলো আমার 4 নাম্বার, যে অগ্রগামীমুখী হয়ে জরিপ লেখা হয় কেন। সেটা কারণ হচ্ছে কি, যে আমাদের এই যে আমি যদি অগ্রগামীমুখী হয়ে কাজটা করি তাহলে ডান দিকের যে মানগুলো সেগুলো ডান দিকে থাকবে, বাম দিকের মানগুলো বাম দিকে থাকবে, এটা হচ্ছে মেইন কজ। দেন আসলো জরিপলিপি মাঠেই লেখা হয় কেন বা লিখে শেষ করা হয় কেন। দেখো ভাইয়া এগুলো কিন্তু সিম্পল, তার মানে আমাদের কমন সেন্সের ব্যাপারগুলো। সো আমি যদি মাঠে না লিখি তাহলে অবশ্যই যদি বাসায় চলে আসি বা বাসায় বা অফিসে এসে যদি কাজটা করি তখন কী হয়ে যাবে, অনেক কিছু আমি কি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই কারণে কি মাঠে লিখে রাখতে হয়। জানিস জরিপ রেখা পঙ্ক্তিকরণ পদ্ধতিগুলো কী কী, 2টা, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ, ঠিক আছে। দেন আমরা এই অধ্যায়ে সংক্ষিপ্ত করব। সো সংক্ষিপ্ত 1 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, বাট 1 নাম্বারটা আমরা এখানে করব না, এটা আমাদের রচনামূলক করলে এনাফ হয়ে যাবে। দেন এখানে আমাদের সংক্ষিপ্ত 2 নাম্বার হচ্ছে কি, একরেখা জরিপলিপি ও দোরেখা জরিপলিপির মাঝে পার্থক্য, এটা পড়তে হবে। দেন শিকল জরিপের যে ধারাবাহিক ধাপগুলো, এই ধাপগুলো আমাদের পড়তে হবে। দেন এখানে শিকল জরিপের ভিত্তিরেখা নির্বাচনের যে বিশিষ্ট বিষয়গুলো আছে এগুলো একটু দেখবা, ঠিক আছে। দেন তাহলে এখানে আমরা রচনামূলকের জন্য পড়ব এই যে আমাদের শিকল জরিপে বিবেচ্য যে বিষয়গুলো, শিকল জরিপে স্টেশন বিন্দু নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো, তার মানে এটার জন্য তুমি যদি সংক্ষিপ্ত 1 নাম্বারটা করো, সংক্ষিপ্ত 1 নাম্বারটা করলে এই মূলত তোমার এটা হয়ে যাবে। দেন এই 1 নাম্বারটা করতে হবে, ঠিক আছে, মাঠলিপি লেখার সময় কী কী বিষয় স্মরণ রাখতে হয়। দেন আমরা যাব 5ম অধ্যায়, অর্থাৎ শিকল জরিপে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো, ঠিক আছে। সো এখানে রচনামূলক তোমাদের করতে হবে 1 নাম্বার,
সরি 1 নাম্বার না, 1 নাম্বারটা মূলত 2 নাম্বারটা করতে হবে, 2 নাম্বারটা করতে হবে। 1 নাম্বারটা তুমি কোথায় পাবা? এই যে তুমি এইখানকার যে 2 নাম্বারটা করবা, এই 2 নাম্বারটা করলে তোমার 1 নাম্বারটা ওখানে হয়ে যাচ্ছে। দেন এখানে সংক্ষিপ্ত এই 1 নাম্বার, তাহলে এখানে অতি সংক্ষিপ্ত কী করবা? এই 1 আর 2 পড়বা, ঠিক আছে? মোটামুটি এগুলো করলে তোমাদের এই অধ্যায়টা শেষ হবে। দেন আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ ম্যাথের অধ্যায়ে চলে আসলাম। সো ম্যাথের অধ্যায়ের নাম কি এখানে আমাদের? শিকল জরিপে ভুল ভ্রান্তিগুলো। সো এখানে আমরা কত পৃষ্ঠায় আছি? 84 পৃষ্ঠায় আছি ভাইয়া, তাই না? এখন 85 পৃষ্ঠায় আমরা কি করব? 3 নাম্বারটা দাগাবো, দেন ভাইয়া 4 নাম্বারটা দাগাবো। সো 3 নাম্বার দাগাই দিলাম, কেননা এটা তোমাদের একদম মানগুলো, তার মানে আমাদের বিভিন্ন শিকলের মানগুলো মনে রাখতে তোমাকে হেল্প করবে এটা। দেন 4 নাম্বারটা একটা ম্যাথ এক ধরনের। দেন 5 নাম্বার না 6 নাম্বার, 5 আর 6 মূলত একই রকমের, এই কারণে আমি 6 নাম্বারটি দিলাম। দেন আরেকটা আমরা করব এখানে 11 নাম্বার, ঠিক আছে? এই টাইপের মূলত আমরা এখানে 1 2 3 4টা দিলাম, এবং 4টাই মূলত অনেক ইজি, জাস্ট এই 11 নাম্বারটা একটু সময় লাগবে, বাট এটাও ইজি আছে, ঠিক আছে? তাহলে এরপরে আমরা চলে যাই এই অধ্যায়ের আরও কয়েকটা ম্যাথ কিন্তু আছে আমাদের, হ্যাঁ, এবং ওই ম্যাথগুলো আমাদের রচনামূলকের জন্য। ওকে, এই যে আমরা রচনামূলকের জন্য এখানে কি করব? কত পৃষ্ঠা এখানে আমাদের? 99 পৃষ্ঠা, 40 নাম্বার, দেন ভাই হচ্ছে 41 নাম্বার, 40 41, এবং এইখানে আসলো 43, 40 41 43। এই 3টা করলে এখানে আর করতে হবে না এই অধ্যায়ে, ঠিক আছে? এই অধ্যায়ে আর কোনো ম্যাথ ট্যাথ করতে হবে না। এখন আমরা সরাসরি অতি সংক্ষিপ্তে চলে যাই। তো অতি সংক্ষিপ্তে এখানে করব স্বাভাবিক টান বলতে কী বোঝায়, দেন শিকল জরিপে ভ্রান্তি কত প্রকার ও কী কী, ঠিক আছে? তারপরে যে পুঞ্জীভূত ভ্রান্তি, ক্ষতিপূরক ভ্রান্তি, দেন এই যে টানজনিত যে সূত্রটুত্রগুলো, এই সূত্রটুত্রগুলো সবগুলো তোমরা কোথায় পাবা? এই যে এইখানে পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখানে টানজনিত সূত্রটা এখানে তোমাদের মুখস্থ রাখতে হবে, কেননা এই সূত্র যদি না পড়ো তাহলে কি তুমি কিন্তু ম্যাথ করতে পারবা না। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা চলে যাই আমাদের সংক্ষিপ্তে। 1 নাম্বার, অতিরিক্ত খাটো হয় বা অতিরিক্ত লম্বা হয় কেন? দেন আসলো তোমার এই যে সাধারণ ভুলের একটা তালিকা। সো দেখো এই যে সাধারণ ভুলের তালিকাটা আছে, এই সাধারণ ভুলের তালিকা এখানে পড়তে হবে না। দেন 4 নাম্বারটাও এখানে পড়তে হবে না। তো এই 2 নাম্বার এবং 4 নাম্বারের সমন্বয়ে একটা রচনামূলক আছে, ওই রচনামূলকটা পড়লেই তোমাদের হয়ে যাবে। এবং এখানে তোমাদের 3 নাম্বারটা পড়তে হবে যে ফিতার টানজনিত সংশোধনের যে সূত্রটা আছে এটা নোটেশন সহ লেখো। এটা কিন্তু আমরা একটু আগে অতি সংক্ষিপ্তে দাগাইছি, ঠিক আছে ভাইয়া? এবং এইখানে 5 নাম্বারটা আমরা পড়বো। তার মানে এখানে কত কত আসলো? 1 3, এবং এখানে আসলো আমার 5 নাম্বার। তার মানে শিকল অতিরিক্ত লম্বা ও অতিরিক্ত খাটো হলে কী করতে হবে, তার মানে কীভাবে আমরা এটা ফিক্স করব। দেন এখানে রচনামূলক পড়বো আমরা এই যে শিকল জরিপে যে ভ্রান্তিগুলো আছে, ওই যে আমি এখানে তোমাদের 2 নাম্বার এবং 4 নাম্বার বললাম, এই 2 নাম্বার এবং 4 নাম্বারের অ্যান্সার হচ্ছে মূলত এইটা, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আমরা কী যাব? 7ম অধ্যায়, শিকল জরিপ, নকশা ও ক্ষেত্রফল নিরূপণের বিভিন্ন পদ্ধতি। সো এটা মূলত আমাদের ম্যাথের অধ্যায়। তাহলে আমরা ম্যাথে চলে যাই। কত পেজ এখানে আমাদের? চলে আসলাম আমরা 129তম পেজ, 3 নাম্বার ম্যাথটা। দেন এরপরে আমাদের আছে 131তম পেজে 7 নাম্বার। দেন ভাইয়া আছে আমাদের 13 নাম্বার উদাহরণ। কত পেজ এটা? 135 পেজে 13 নাম্বার উদাহরণ। দেন আসলো আমাদের 15 নাম্বার উদাহরণ। দেন আছে ভাইয়া এখানে আমাদের না, এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আমরা একদম সরাসরি অতি সংক্ষিপ্তে চলে আসলাম। আলামত কাকে বলে? একর কম্ব কী কাজে ব্যবহার করা হয়? একর কম্ব মূলত নকশার ক্ষেত্রফল নির্ণয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে? দেন 1 শতক সমান কত বর্গফুট? 435.6 বর্গফুট। দেন সিম্পসনে যে 1/3 নিয়মটা আছে, এটা কখন ব্যবহার করা হয় বা কখন প্রয়োগ করা হয় এটা লিখতে হবে। দেন আমরা সংক্ষিপ্তে এখানে দেখব 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে ভাই 1 নাম্বার যেটা আছে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার বলো, এগুলো কিন্তু অলরেডি আমাদের 7 8-এর পড়া, ঠিক আছে? তো 7 8-এর পড়া আমরা এখন পড়তেছি, ঠিক আছে? দেন এখানে আসলে আমাদের 3 নাম্বারটা নকশা অঙ্কনের উপযোগী স্কেলগুলো কী কী, এবং এইখানে 5 নাম্বার যে নকশায় ব্যবহৃত নিম্নোক্ত যে বিষয়গুলো আছে এগুলো সার্ভে প্রতীক, তার মানে প্রতীকগুলো বা আলামতগুলো কী কী ব্যবহার করা হয় এগুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে। দেন এরপরে আমরা রচনামূলকে এই যে 1 নাম্বার যেটা আছে যে সিম্পসনের সূত্রতা বর্ণনা করো, এবং 2 নাম্বারটা যদি দেখো যে মাটলিফি হতে পূর্ণাঙ্গ নকশা অঙ্কন প্রক্রিয়া কীভাবে করতে হয়। সো এর প্রক্রিয়া দেখো আমি সাইডে লিখে রাখছি যে কী বলছি, যে প্রথমে আমরা পূর্ণাঙ্গ নকশা অঙ্কন করব, দেন কালি প্রয়োগ করব, দেন রং করুন, দেন নকশার
অনুলিপি প্রস্তুত। সো এই চারটা মুখস্থ করবা, দেন পরীক্ষা আসলে তোমরা এই চারটা থেকে বিস্তারিত তোমরা নিজেদের ভাষায় দিয়ে দিবা, ঠিক আছে। দেন আমরা পরবর্তী অধ্যায়ে যাই। অধ্যায় 8, কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা। সো এটা মূলত হচ্ছে আমাদের থিওরিটিক্যাল অধ্যায়। সো চলে যাই আমরা, থিওরিটিক্যাল না, সো এটা হচ্ছে তোমাদের ম্যাথ অধ্যায়। তো 9 অধ্যায় না 10 অধ্যায় হয়তো বা তোমাদের থিওরিটিক্যাল, ঠিক আছে। সো এখানে যে ম্যাথগুলো করবো আমরা, এখানে এই যে দেখো এরকম ম্যাথ মূলত এক টাইপের, এখানে এক টাইপের ম্যাথ এইটা। সো এইটারই আবার আমি দুইটা দিব, মূলত তোমাদের প্র্যাকটিসের জন্য এটা দুইটা দিলাম, এটা একটা আর এটা একটা, অর্থাৎ 3 নাম্বার একটা, দেখো মানগুলো দেখো, এবং 7 নাম্বারের মানগুলো একটু দেখো, ঠিক আছে। এরপরে আমরা করব কি, আমাদের আরও তো টাইপের ম্যাথ আছে, এবং ম্যাক্সিমাম কী হচ্ছে জানো, আমাদের এই অধ্যায় থেকে যে ম্যাথগুলো আসে, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের ক্লাসের যে ম্যাক্সিমাম ছেলেপেলেরা যারা ছিল, তো বলা যায় আমাদের ক্লাসের 95% স্টুডেন্ট এই অধ্যায়ের ম্যাথ দেয়নি। এই অধ্যায় থেকে ম্যাথ আসছিল, বিশেষ করে এই যে তোমাদের কি বলে এটা, বিয়ারিংয়ের ম্যাথ, এই বিয়ারিংয়ের ম্যাথ আসছিল, তারা দেয় নাই। এটার কারণ কি, তারা বিয়ারিং সম্পর্কে কোনো ধারণা ছিল না বা বেসিক ছিল না, এই কারণে তারা দিতে পারেনি। বাট আমি বিয়ারিং থেকেও ম্যাথ কিন্তু দিয়েছিলাম, সেটার কারণ কি, আমার এইটা ভালোভাবে আমি পড়ছিলাম। সো এখানে উদাহরণ 10 নাম্বারটা পড়তে হবে। দেন ভাই এখানে উদাহরণ 14 নাম্বার, উদাহরণ 14। দেন এখানে তোমাদের করতে হবে উদাহরণ 24, ঠিক আছে, উদাহরণ 24। দেন এখানে উদাহরণ 25টাও করতে হবে, ওকে, উদাহরণ 25। এবং এখানে আর তোমাদের কোনো ম্যাথ করতে হবে না। তাহলে আমরা এখানে অতি সংক্ষিপ্তে চলে যাই। এখানে 1 নাম্বার কী বলছে, প্লেন মিটার কী কাজে ব্যবহার করা হয়, স্থানীয় আকর্ষণ বলতে কী বোঝায়, মিলন ভ্রান্তি কি, প্রতিসরণ কোণের সংজ্ঞা দাও, বদ্ধ ট্রাভার্স কাকে বলে বা বলতে কী বোঝায়। দেন কী বলছে আমার, যে এবি বাহুর যদি বেয়ারিং এত হয়, তাহলে এবি বাহুর পুনর্বৃত্ত বেয়ারিং কত হবে, ঠিক আছে, সম্মুখ বেয়ারিং দিয়েছে, পুনর্বৃত্ত বেয়ারিং কত হবে, এগুলো আমরা ইজিলি বের করতে পারবো। দেন চুম্বকীয় অনৈক্য বলতে কী বোঝায়, এই বিষয়গুলো আমার কাছে নোট করা ছিল, বাট কথা হচ্ছে এখন খাতাটা যে করে রাখছি আমি নিজেও খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। দেন এরপর আছে আমাদের 10 নম্বর, প্রকৃত বেয়ারিং বা ভৌগোলিক বেয়ারিং বলতে কী বোঝায়। দেন এখানে আমরা পড়বো 12 এবং 13 নম্বর, ঠিক আছে, প্রকৃত মধ্যরেখা, চুম্বকীয় মধ্যরেখা। দেন আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্তে চলে যাব। সো সংক্ষিপ্তে এখানে আমরা পড়ব চুম্বকীয় যে অনিকের মান ভিন্ন ভিন্ন হয়, এটা কেন। দেন চুম্বকীয় অনেকের পার্থক্যগুলো সংক্ষেপে লেখো। দেন আছে ভাইয়া কি আমাদের এখানে, আমরা এই অধ্যায়ের রচনামূলকে একটাই করব, সেটা হচ্ছে প্রিজমেটিক কম্পাস ও সার্ভেয়ার্স কম্পাসের পার্থক্যগুলো লেখো। দেন আমরা চলে যাই 9ম অধ্যায়, বেয়ারিং রূপান্তর, ঠিক আছে। বেয়ারিং রূপান্তরে এখানে আমরা কত পৃষ্ঠা, 190 পৃষ্ঠায় ম্যাথ 3 নাম্বার যে ম্যাথটা আছে এবং 4 নাম্বার যে ম্যাথটা আছে, 3 এবং 4 ম্যাথ আমরা কি করে ফেলবো, ঠিক আছে। এই দুটো ম্যাথ মূলত অনেক বেসিক একটা ম্যাথ, বেসিক টাইপের ম্যাথ এই দুটো ম্যাথ, ঠিক আছে, বিয়ারিংয়ের। দেন আমরা করব কি, এই যে আমাদের 13 নাম্বার যেটা আছে, কত পৃষ্ঠা, 192 পৃষ্ঠা, 13 নাম্বার। দেন আমরা এই অধ্যায়ে আরও ম্যাথ করতে হবে আমাদের। এই যে দেখো তোমাদের একটা বিষয় আছে যে বলে যে পুনর্বৃত্ত বেয়ারিং থেকে রিডিউসড বেয়ারিং, অর্থাৎ হ্রাসকৃত বেয়ারিংয়ে, অথবা হ্রাসকৃত বেয়ারিংকে পুনর্বৃত্ত বেয়ারিংয়ে রূপান্তর করো। সো এইটা হচ্ছে মূলত তার ধাপ, ঠিক আছে। এই ধাপটা মুখস্থ রাখতে হবে তোমাদের, এবং বুঝে বুঝে পড়লে এটা মুখস্থ করার কোনো দরকার হবে না। দেন আমরা চলে যাব 196 পৃষ্ঠায়, 15 নাম্বার। দেন আমরা 198 পৃষ্ঠায় 25 নাম্বার এবং 26 নাম্বার। এই অধ্যায়ে আমি একটু বেশি ম্যাথ দাগাই দিচ্ছি ভাইয়া, এটার কারণ হচ্ছে মূলত এই অধ্যায়ে যে প্র্যাকটিস যত বেশি করবে তার তত বেশি ভালো হবে, কারণ যে প্র্যাকটিস করবে না এই অধ্যায়ে তার পক্ষে এই অধ্যায়ের ম্যাথ সলিউশন করা সম্ভব না, ঠিক আছে। দেন আমরা অতি সংক্ষিপ্তে চলে যাই। 1 নাম্বার, দেন আসলে আমাদের 3 নাম্বার, 2 নাম্বারটা করাইলাম না কারণ 2 নাম্বারটা অলরেডি তুমি পেয়ে যাবা তোমাদের সংক্ষিপ্তে। দেন 4 নাম্বারটা সম্মুখ পশ্চাৎ বেয়ারিংয়ের পার্থক্য কত হয়, 180 ডিগ্রি, বাট এটা কেন। দেন 5 নাম্বারটা আর 1 নাম্বারটা আমাদের সেম। দেন 6 নাম্বারটা আমি একটা ম্যাথে দাগাই দিয়েছি অলরেডি। দেন 7 নাম্বারটা করতে হবে পুনর্বৃত্ত বেয়ারিং, ঠিক আছে। দেন আমরা চলে যাই সংক্ষিপ্তে। সংক্ষিপ্তে এখানে আমাদের 1 নাম্বারটা করতে হবে, ইজি আছে, জাস্ট দেখলে বুঝতে পারবো। দেন 2 নাম্বারটা, ঠিক আছে। দেন 3 নাম্বারটা করতে হবে আমাদের,
দেখো 3 নাম্বারটা কী বলছে একটু দেখো, যে সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিংয়ের মাঝে সম্পর্ক দেখো। সো আমরা কি জানি সম্মুখ আর পশ্চাৎ বিয়ারিংয়ের মাঝে পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। সো এইটাই হচ্ছে মূলত এখানে কিন্তু পার্থক্য, জাস্ট একটু দেখাইতে হবে যে আলফা প্লাস 180 ডিগ্রি, এই যে দেখো একটা দেয়া আছে। সো এটা তোমরা ইজিলি করতে পারবা, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবা। দেন আমরা যাব পরবর্তী অধ্যায়, অর্থাৎ প্লেন টেবিল জরিপের মৌলিক ধারণা। সো এইটা মূলত আমাদের থিওরিটিক্যাল অধ্যায়, ঠিক আছে। আমরা প্রথমেই রচনামূলকে দেখতেছি। সো রচনামূলকে এখানে আমরা 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দেখো 3টা দিলাম। সো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এইগুলো তোমাদেরকে আমি একদম ভালোভাবে যে এখানে পড়বা, ভালোভাবে পড়ার জন্য আমি সাজেস্ট করতেছি না। আমি করতেছি কি তোমাদের সাজেস্ট, সেটা হচ্ছে যে তোমরা ইউটিউবে যাও এবং এইগুলোর যে ইংলিশ নামগুলো, সেই ইংলিশ নামগুলো দিয়ে সার্চ দিবা এবং সাথে সাথে পিছনে লিখে দেবা যে 3D, বুঝছো? তার মানে 3Dতে কীভাবে এগুলো করা হয়, প্লেন টেবিলে তোমাদের বিকিরণ পদ্ধতি, তারপরে তোমার এই পুনঃচ্ছেদন বা রিসেকশন পদ্ধতি, দেন বিকিরণ মানে হচ্ছে ইন্টারসেকশন, এই যে পদ্ধতিগুলো এগুলো ইংলিশে লিখে দিবা, দিয়ে তুমি 3D লিখে দেবা শেষে। তো দেখবা তোমাদের 3Dতে এটা কীভাবে কাজ করা হয় বা করা না হয় এগুলো সবগুলো তুমি পেয়ে যাবা। এবং ওইখান থেকে তুমি করবা কি, একটু দেখে নিবা যে মূলত কীভাবে কাজ করা হয়, দেন তুমি নিজেই লিখতে পারবা, ঠিক আছে। ওইটা দেখার পর দেন তুমি কী করবা, বইয়ে দেখবা মূলত কীভাবে সাজানো আছে, দেন ওইভাবে লিখে দিবা। দেন আমরা চলে যাই এই অধ্যায়ের সংক্ষিপ্তে এখানে আমরা করব কি, এই যে 1 নাম্বার আছে কি প্লেন টেবিলের সুবিধা, প্লেন টেবিল জরিপের সুবিধা, এবং এখানে আছে 2 নাম্বার হচ্ছে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো, দেন 4 নাম্বার অসুবিধা, অর্থাৎ প্লেন টেবিল জরিপের সুবিধা অসুবিধাগুলো। ওকে, দেন এই যে দেখো বিকিরণ পদ্ধতি যেটা আছে এটা কিন্তু একটু আগে আমি ওখানে তোমাদের রচনামূলক দিয়ে দেখাইলাম। তো এটা কী করবে, তোমরা সার্চ দিয়ে বের করে নিবা, ঠিক আছে। দেন আমরা এই অধ্যায়ের অতিসংক্ষিপ্ত এখন তো দাগাই নেই, তো কী করবো অতিসংক্ষিপ্তগুলো। এলইডির কাজ কী, কোন নীতির ওপর প্লেন টেবিল জরিপ প্রতিষ্ঠিত, দেন আসলো ভ্রান্তি জরিপ কখন সৃষ্টি হয়, দেন আসলো 2 বিন্দু সমস্যা, দেন প্লেন টেবিল জরিপে ব্যবহৃত যে পদ্ধতিগুলো সেগুলো কী কী। প্লেন টেবিল আমাদের জরিপে দিক স্থাপনে বা গোড়াপত্তন বলতে কী বোঝায়, তার মানে দিক স্থাপন বলতে কী বোঝায়, ঠিক আছে। দেন কেন করা হয় দিক স্থাপন, দেন আসলে আমাদের প্লেন টেবিল জরিপে যে জরিপ করা হয় এটা কেন, দেন আসলে প্লেন টেবিল জরিপের গোড়াপত্তন কী, ঠিক আছে। গোড়াপত্তন কী এটা কিন্তু আমরা একটু আগে পড়লাম, বাট এখানে কী বলছে, পুনঃগোড়াপত্তন। কী বলছে ভাইয়া, পুনঃগোড়াপত্তন। এবং শেষে দেখো আরেকটা আছে 3 বিন্দু সমস্যা। সো 2 বিন্দু সমস্যা যদি পাও তাহলে 3 বিন্দু সমস্যাটা ঠিক সেম, জাস্ট একটু ডিফারেন্স এখানে, ঠিক আছে। দেন আমরা চলে যাব আমাদের পরবর্তী অধ্যায়, অর্থাৎ কিস্তোয়ার জরিপের প্রাথমিক ধারণা। এখানে আমরা অতিসংক্ষিপ্তে আসি। অতিসংক্ষিপ্তে এখানে আমাদের করতে হবে খতিয়ান কাকে বলে, তারপরে ভাইয়া রিভিশনাল সেটেলমেন্ট কাকে বলে, অর্থাৎ RS বলতে পারে, ঠিক আছে। তারপরে কিস্তোয়ার জরিপের মূল উদ্দেশ্যটা কি, দেন আসলে কিস্তোয়ার জরিপে আমাদের ক্যাডাস্ট্রাল সার্ভে বা CS বলতে কী বোঝায়, দেন আসলে নামজারি কী, মুরব্বা কী, পর্সা কী, দেন আসলে কি ভাইয়া সিকমি কী বা সিকমি লাইন বলতে কী বোঝায়। এই বিষয়গুলো কিন্তু আমাদের যদি জমির মাপ আমরা বুঝতে চাই তখন কিন্তু এইগুলো আমাদের অবশ্যই দরকার হয়, বা জমি সংক্রান্ত বিষয়গুলো যারা মোটামুটি বাসায় হ্যান্ডেল করছো তারা কিন্তু এই বিষয়গুলো জানো, ঠিক আছে। জাস্ট একটু সংজ্ঞাটা এখানে বইয়ের সংজ্ঞায় পড়ে নিতে হবে। দেন আমরা এখানে সংক্ষিপ্তে চলে যাই, 1 নাম্বার সংক্ষিপ্তটা পড়বো এবং 2 নাম্বার সংক্ষিপ্তটা, ঠিক আছে। তার মানে খানা পরীক্ষালে আমিনের কাছে কী কী জমা থাকে এবং কিস্তোয়ার জরিপের প্রক্রিয়ার যে ধাপগুলো এইগুলো। দেন আমরা এই অধ্যায়ে কত পৃষ্ঠা, 236 পৃষ্ঠায় 5 নাম্বারটা করব, যে কিস্তোয়ার জরিপের উদ্দেশ্যগুলো কি কি। এবং এখানে আমাদের রচনামূলকের জন্য আমরা একটা করব, সেটা হচ্ছে প্রধান ট্রাভার্স জরিপ পদ্ধতি লেখো, ক্লিয়ার। দেন আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় 12 এবং সর্বশেষ যে অধ্যায়টা সেটা হচ্ছে ভূসম্পত্তির ঠিকানা ও ক্যাড। সো 1 নাম্বার করব স্থায়ী সীমানা, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে। দেন এখানে আমরা সংক্ষিপ্ত করব না, সংক্ষিপ্তের জায়গায় আমরা কী করব, রচনামূলক। এই 1 নাম্বার রচনামূলকটা করলেই তোমাদের হয়ে যাবে। এবং এটা হচ্ছে কি, হারানো সীমানা পুনরুদ্ধারের প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো, ক্লিয়ার। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী সাজেশনে, এবং পরবর্তী সাজেশন হচ্ছে আমাদের স্ট্রাকচার মেকানিক্স। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।